আজকে আলোচনা করব ক্লাস 11 এর প্রথম অধ্যায়ের টপিক এরর্স ইন মেজারমেন্ট বা পরিমাপের ত্রুটি। প্রথমে একটা সহজ উদাহরণের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো একটা তোমার কাছে পুরনো স্কেল আছে যার দৈর্ঘ্য হলো 15 সেমি। স্কেলের গায়ে এই দৈর্ঘ্যটা লেখা আছে। এবার তুমি যখন নতুন নির্ভুল স্কেলের মাধ্যমে এর দৈর্ঘ্যটাকে মাপছো তখন তুমি পাচ্ছ 14.8 সেমি। তাহলে এই যে 0.2 সেমিটা থাকলো, এই 0.2 সেমিটাই হলো ত্রুটি। তাহলে এখানে ত্রুটিটা কি করে বের করলাম? 15 সেমি থেকে 14.8 এই দৈর্ঘ্যটাকে বিয়োগ করলাম। বিয়োগ করে পেলাম 0.2 সেমি। একক থাকছে সেমিতে। অথবা তুমি মনে করো যে স্কেলের পুরোনো যে স্কেলটা আছে সেই স্কেলের দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে তুমি যখন নতুন নির্ভুল স্কেলের মাধ্যমে সেটার দৈর্ঘ্য মাপছ তখন তুমি পাচ্ছ 15.2 সেমি। তাহলে এক্ষেত্রে যেটা দৈর্ঘ্যের পার্থক্য থাকবে সেটা হলো আসল দৈর্ঘ্য মাইনাস মাইনাস যেটা পরীক্ষালব্ধ দৈর্ঘ্য আছে সেটা হলো 15.2 সমান সমান বিয়োগ করলে এখানে আসবে -0.2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ত্রুটি দেখলাম যে 0.2। তাহলে পরের ক্ষেত্রে কি ত্রুটি হলো -0.2? উত্তর হলো না। ত্রুটির মান কখনো ঋণাত্মক হবে না, ওই জন্য এখানে মড ব্যবহার করা হয়েছে। তবে এরর সমান সমান কি লেখা যায়? মড অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজারমেন্ট ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু মানে হলো আসল মান, মাইনাস মেজারমেন্ট ভ্যালু মানে হলো পরীক্ষালব্ধ মান। আসল মান এবং পরীক্ষালব্ধ মানের যেটা পার্থক্য সেটাই হলো ত্রুটি। এবার আমরা আলোচনা করব টাইপস অফ এরর বা উম, ত্রুটির ভাগ। ত্রুটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: সিস্টেম্যাটিক এরর বা নিয়মিত ত্রুটি, এটা হলো নিয়মিত ত্রুটি, এবং র্যান্ডম এরর বা অনিয়মিত ত্রুটি, এটা হলো অনিয়মিত ত্রুটি। অনিয়মিত ত্রুটিকে কোনো রকম ভাবে দূর করা যায় না, কিন্তু নিয়মিত ত্রুটিকে দূর করা যায়। নিয়মিত ত্রুটি বা সিস্টেম্যাটিক এররকে আবার তিন ভাগে ভাগ করবেন: ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর এবং এক্সটার্নাল এরর। মনে করো তুমি একটা ভুল স্কেলের মাধ্যমে দৈর্ঘ্য মাপছো, তাহলে যে ত্রুটিটা আসবে সেটা হলো ইনস্ট্রুমেন্টাল এরর। পার্সোনাল এরর কি? লম্বন ত্রুটি। একটা উদাহরণ, লম্বন ত্রুটি। যে ব্যক্তি দৈর্ঘ্য মাপছে অর্থাৎ যে পর্যবেক্ষক, তার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয় তাহলে সেটা হবে পার্সোনাল এরর। এক্সটার্নাল এরর কি? যদি পরিবেশের কারণে কোনো ত্রুটি আছে তাহলে সেটা হবে এক্সটার্নাল এরর। যেমন বায়ুচাপ, বায়ুচাপের কারণে স্ফুটনাঙ্কের পার্থক্য ঘটে। যে বায়ুচাপের মান যদি কমে তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে। যেমন মনে করে এমনি জলের যেটা সাধারণ উষ্ণতা, স্ফুটনাঙ্ক সেটা হলো 100°C। এবার কোনো কারণে পরিবেশের বায়ুচাপ কমলো, বায়ুচাপের কমার কারণে এর যেটা স্ফুটনাঙ্ক সেটা হলো 80°C। তাহলে এই ক্ষেত্রে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যে ত্রুটিটা আসবে সেটা হলো এক্সটার্নাল এরর বা এনভায়রনমেন্টাল এরর, বাহ্যিক ত্রুটি বা পরিবেশগত ত্রুটি। এবার আলোচনা করব র্যান্ডম এরর। র্যান্ডম এরর কি? মনে করো তুমি একটা পেন্ডুলামের, এই যে এটা হলো পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলামের তুমি দোলন কাল মাপছো। তো দোলন কাল এর যেটা সাধারণত দোলন কাল হয় সেটা 2 সেকেন্ড হয়, কিন্তু তুমি যখন পরিমাপ করছো তখন একবার তুমি পাচ্ছ 2.01 সেকেন্ড, একবার পাচ্ছ 2.02 সেকেন্ড, আর আরেকবার পাচ্ছ 1.99 সেকেন্ড, আরেকবার পাচ্ছ 1.98 সেকেন্ড। তাহলে এই যে ত্রুটিটা আছে, এরপরে তুমি যখন মাপবে সেটা তো তুমি জানো না যে এরপরের দৈর্ঘ্যটা, এরপরের সময়টা কত হবে। যেহেতু এটা অনিয়মিত ভাবে হয় ওই জন্য এটাকে বলা হয় র্যান্ডম এরর। তাহলে ত্রুটি জিনিসটা কি এর ব্যাপারে আলোচনা হলো। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো ভৌত রাশি সম্পূর্ণরূপে মানে 100% ভাবে ত্রুটি মুক্ত হয় না। ভৌত রাশির পরিমাপের সময় কোনো না কোনো রকম ত্রুটি থাকেই। তাহলে কি আমরা পরিমাপ করব না? করব। কিন্তু আমাদের এমন ভাবে পরিমাপ করতে হবে যাতে ত্রুটির যেটা মান সেটা হয় সর্বনিম্ন। আর এই জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এবং এখন আমরা আলোচনা করব ক্যালকুলেশন অফ এরর্স, ত্রুটির পরিমাপ। প্রথম হলো, 1 নম্বর হলো প্রকৃত মান। প্রকৃত মান কি?
কোন একটা দৈর্ঘ্য বা কোন একটা রাশির পরিমাপ করার সময় n সংখ্যক বার পরিমাপ করে সেই মানগুলোকে যদি n দিয়ে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ যদি গড় করা হয়, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত মান, যেটাকে লেখা হয় এক্স বার এর মাধ্যমে। এবার উদাহরণের মাধ্যমে এটাকে বুঝাচ্ছি, দেখো। মনে করো তুমি এবং তোমার আরো 7 জন বন্ধু, মোট 8 জন, তোমরা একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপছো। তুমি যখন পেন্সিলের দৈর্ঘ্য মাপলে তখন তুমি দৈর্ঘ্য পেলে 8.39 সেমি। তোমার বন্ধু যখন মাপলো তখন তারা পেল 8.38, 8.38। দুইজন বন্ধু একই মান পেল। তারপরে আরেকজন বন্ধু মাপলো, সেই মান পাচ্ছে 8.41। আরেকজন বন্ধু মাপলো, সে মান পাচ্ছে 8.38। আরেকজন মাপলো, সে পাচ্ছে 8.37। আবার আরেকজন মেপে পাচ্ছে 8.39 এবং আরেকজন শেষের জন পাচ্ছে 8.41। তাহলে এই 8টি মান। এবার যদি বলা হয় যে এই পেন্সিলের প্রকৃত দৈর্ঘ্য কত, তাহলে যেটা নিয়ম সেটা হলো যে এই সবগুলোকে তুমি যোগ করে দাও এবং যোগ করার পর যত সংখ্যাকে যোগ করছো তত দিয়ে ভাগ করে দাও। এখানে মোট 8টা সংখ্যা যোগ করা হচ্ছে, ওই জন্য 8 দিয়ে ভাগ। তাহলে এখানে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে সেই পেন্সিল বা যার দৈর্ঘ্য মাপছো সেটার প্রকৃত মান। এক্স ড্যাশ এক্স বার ইকুয়াল টু, এখানে যদি এই হিসাবটা করা হয় তাহলে এর মান পাওয়া যাবে 8.39। অর্থাৎ তোমরা যে পেন্সিলের দৈর্ঘ্যটা মেপেছ সেই পেন্সিলের দৈর্ঘ্যটা হলো 8.39 এবং এর একক হলো সেমি, যেহেতু তোমরা সেমিতে মেপেছো। এবার দ্বিতীয় হলো গড় ত্রুটি কি? গড় ত্রুটি হলো প্রথম মান এবং গড় মানের পার্থক্য প্লাস দ্বিতীয় মান, যেটা পরীক্ষালব্ধ মান ছিল, মাইনাস গড় মান। এবার এটাকে উদাহরণের মাধ্যমে বুঝি। x1 মানে কি? তুমি যেটা মেপেছো, তুমি কত মেপেছো? 8.39 মাইনাস এক্স বার, গড় মান বা প্রকৃত মান সেটা কত? 8.39। অর্থাৎ তুমি যখন পরিমাপ করছো তখন তোমার পরিমাপে কোনো ত্রুটি ছিল না, কম ছিল। এবার তোমার বন্ধু যখন মাপছে তাহলে তোমার ত্রুটির পরিমাপ কত? 0.00। এবার তোমার বন্ধু যখন পরিমাপ করছে, x2 দ্বিতীয় বন্ধু যখন পরিমাপ করছে 8.38, কিন্তু প্রকৃত মান কত থাকছে? 8.39। দৈর্ঘ্যের পার্থক্য কত থাকছে? তোমার বন্ধুর যেটা ত্রুটি সেটা হলো 0.01। ঠিক এরকম ভাবে তোমার তৃতীয় বন্ধু যখন মাপছে 8.38, কিন্তু দৈর্ঘ্য হলো 8.39, আবার সেম 0.01। এবার তারপর তোমার 3 নম্বর বন্ধু যখন মাপছে 8.41 দৈর্ঘ্য পাচ্ছে, কিন্তু যেটা আসল মান সেটা হলো 8.39। তাহলে যেটা ত্রুটি সেটার কত হচ্ছে? 0.02। ঠিক এরকম ভাবে যদি সবগুলোর ত্রুটি বের করা হয় তাহলে এরপরে 3টা আসবে 0.01, তারপরে আসবে 0.02, তারপরে আসবে 0.0, যেহেতু মানটা একই আছে। তারপরে আসবে, এখানে দুটা জিরো হবে যেহেতু ডাবল সিগনিফিক্যান্ট ফিগার নিতে হবে। দুটা জিরো, 0.00 প্লাস। এবার শেষের যেটা পরিমাপ 8.41, আর 8.41 হলে ত্রুটি কত হবে? 0.02। এবার এই যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোকে তুমি যদি যোগ করে দাও এবং যোগ করে যদি আবার ভাগ করে দাও, জয়টা সংখ্যা যোগ করছো, তাহলে তুমি যেটা পাবে সেটা হবে গড় ত্রুটি। এবার তুমি যদি একাই থাকতে, যেমন প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে একটা পেন্সিল ছিল, সরি, একটা স্কেল ছিল যার দৈর্ঘ্য ছিল 15 সেমি এবং সেটাকে পরিমাপ করে দেখা যাচ্ছে যে সেটার দৈর্ঘ্য হলো 14.8 সেমি। তাহলে এখানে ত্রুটির পরিমাণ কত ছিল? ত্রুটির পরিমাণ ছিল 0.2 সেমি। এই 0.2 সেমিটাই হলো ত্রুটি। এটা হলো আসল মান, এটা হলো পরীক্ষালব্ধ মান। তাহলে এখানে এবার এন না লিখে, যেহেতু এখানে 8টা পরিমাপ করা হয়েছে ওই জন্য 8 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি লেখা যায়? এই যে মানটা আছে এই মানটা সমান সমান হবে 0.01। এটাকে হিসাব করলে 0.01 আসবে। এবার গড় ত্রুটিকে দেখা হয় এপসাইলন দিয়ে। এপসাইলন ইকুয়াল টু কি হবে? তাহলে 0.01। এটা হলো ত্রুটির পরিমাপ। এবার
এই যে পেন্সিলটা আছে, পেন্সিলের যেটা আসল দৈর্ঘ্য সেটা তাহলে কত হবে? আসল মান সমান সমান হবে 8.39 প্লাস মাইনাস এই যে এই ত্রুটিটা যেটা হলো 0.01, অর্থাৎ আসল মান সমান সমান বলা হয় এক্স বার প্লাস মাইনাস এপসাইলন। আসল মান সমান সমান গড় মান প্লাস মাইনাস গড় ত্রুটি। এবার 3 নম্বর হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কি? যখন গড় মান এবং যখন গড় ত্রুটি এবং গড় মান এর যখন অনুপাত বের করা হবে তখনই সেটা হবে আপেক্ষিক ত্রুটি। যদি আমরা এই পেন্সিলের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বের করি তাহলে সেটা কত হবে? যেটা ত্রুটির পরিমাপ সেটা কত আছে? 0.01, তাহলে 0.01 বাই এক্স বার মানে গড় মান, গড় মানটা কত? 8.39। এটাকে যদি হিসাব করা হয় এটা হিসাব করলে আসবে 0.0012। এই 0.0012 এটাই হলো তখন আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি। এবার এই আপেক্ষিক ত্রুটির সঙ্গে যখন 100 গুণ করে দেওয়া হবে তখন যেটা পাওয়া যাবে সেটা হলো শতকরা ত্রুটি। এটা হলো 4 নম্বর। শতকরা ত্রুটি তাহলে কি? আপেক্ষিক ত্রুটি ইন্টু 100। যদি এর সঙ্গে 100 গুণ করে দেওয়া হয় আপেক্ষিক ত্রুটির সঙ্গে 0.0012 ইন্টু 100, তাহলে এখানে নিচে দশমিক উঠে এখানে নিচে বসবে 1000, সরি 10,000 বসবে, যেহেতু 4টা সংখ্যা আছে, দুটা শূন্য কেটে গেল, একটা শূন্য, দুটা শূন্য থাকলো। এই দুটা শূন্যর বদলে তখন লেখা যাবে 0.12। এটা হলো তাহলে এত পার্সেন্টেজ। এটা হলো তাহলে ত্রুটির পরিমাপ। এত পার্সেন্টেজ নয়, যদি পার্সেন্টেজ হিসাবে ধরি তাহলে সেটা হবে 12%। ত্রুটির পরিমাপ হলো 0.12। এবার আরো কিছু কেস দেখব যেগুলোর ক্ষেত্রে ত্রুটির পরিমাপ কিভাবে গণনা করতে হয়। প্রথম হলো যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে ত্রুটির গণনা যোগ করার জন্য যে দুটো রাশির ওপরে কোনো একটি নির্দিষ্ট রাশি নির্ভর করে সেই রাশিগুলোর যেটা ত্রুটি সেই ত্রুটিগুলোকে যোগ করে দিলেই মোট রাশির ত্রুটি বের করা যাবে। উদাহরণ হিসেবে মনে করো দুটো রোধ আছে, একটা হলো R1 যার মান হলো 100 প্লাস মাইনাস 3 ওহম। এই যে 3 ওহম আছে প্লাস মাইনাস 3 ওহম এটা হলো ত্রুটি, এবং 100 এটা হলো গড় মান। এটা গড় ত্রুটি, এটা হলো গড় মান। এই দুটো মিলে হয়েছে আসল মান। এবং R2 আর একটা রোধ আছে, এই রোধের যেটা মান সেটা হলো 200 প্লাস মাইনাস 4 ওহম। এখানে ত্রুটির মান হলো 4 ওহম। এবার যদি বলা হয় যে এই দুটা রোধ মিলে যদি শ্রেণী সমবায় থাকে তাহলে শ্রেণী সমবায় থাকলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট ত্রুটির পরিমাপ কত হবে? তাহলে এখানে আর এস সমান সমান লেখা যায় R1 প্লাস R2, যেহেতু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধকে সরাসরি যোগ করতে হয়। তাহলে এখানে আর এস পরিমাপের যেটা ত্রুটি সেটা হবে R1 পরিমাপের ত্রুটি প্লাস R2 পরিমাপের ত্রুটি। R1 পরিমাপের ত্রুটি কত? 3 প্লাস R2 পরিমাপের ত্রুটি কত? 4 সমান সমান, তাহলে কত হবে? 4 আর 3 7, আর সামনে যেটা চিহ্ন থাকবে ত্রুটির সামনে চিহ্ন সবসময় প্লাস মাইনাস থাকবে। তাহলে আর এস এর যেটা অ্যাকচুয়াল মান হবে সেটা সমান সমান কত হবে? 100 আর 200 যোগ করলে 300 প্লাস মাইনাস 7 ওহম। এটা হবে তুল্য রোধ। R1 এর মান এবং R2 এর মান যদি দেওয়া থাকে তাহলে তুল্য রোধ এরকম ভাবে বের করতে হয়। তার এটা গেল যোগের ক্ষেত্রে। যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগের ক্ষেত্রেও ত্রুটিগুলো যোগ হবে। ত্রুটি যেহেতু কোনো সময় কমে না, ত্রুটি সবসময় যোগ হবে, ত্রুটি সবসময় বাড়বে। এবার 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে। ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে কিভাবে ত্রুটির পরিমাপ গণনা করতে হয়। এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে যেটা হলো a ইকুয়াল টু x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b। এবার এই এ পরিমাপের ত্রুটি সমান সমান কি? এই যে ডেল্টা এ বাই এ, এটা হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি সমান সমান কি আলোচনা হয়েছিল? গড় ত্রুটি, গড় ত্রুটি বাই গড় মান। গড় মান, এটা গড় ত্রুটি এবং এটা হলো গড় মান।
এর সঙ্গে যদি 100 গুণ করে দেওয়া হয় তাহলে আসবে শতকরা ত্রুটি। এবার এই ত্রুটি সমান সমান লেখা যায় a ইন্টু ডেল্টা এক্স বাই এক্স। পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেটা সামনে চলে আসবে এবং মাঝখানে যেটা চিহ্ন বসবে সেটা হলো যোগ। এর পাওয়ার আছে বি, ওই জন্য এখানে এলো বি। এবার এই যে 3 নম্বর নিয়মটা আছে, এই 3 নম্বর নিয়মের ভিত্তিতে আমরা কিছু অঙ্ক করব। এই সূত্রটার মাধ্যমে কিছু অঙ্ক করব। প্রথম মনে করো একটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা প্রথম অঙ্ক। একটা সমীকরণ দেওয়া হয়েছে যেখানে পি সমান সমান বলা হচ্ছে এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 5/2 ইন্টু ডি টু দি পাওয়ার -2 ডি টু দি পাওয়ার -2 এবং বলা হচ্ছে যে এ পরিমাপের জন্য যেটা ত্রুটি শতকরা ত্রুটি সেটা হলো 1%, বি পরিমাপের জন্য যেটা শতকরা ত্রুটি সেটা হলো 2%, সি পরিমাণে হলো 3% এবং ডি পরিমাপে হলো 4%। এগুলো শতকরা ত্রুটি এবিসিডি পরিমাপের ক্ষেত্রে পাওয়া যায়। এবার প্রশ্ন হলো তাহলে পি পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, সেটা বের করার জন্য আমাদের কোন নিয়ম মানতে হবে? এই যে এটা এখানে কি লেখা যায়, ডেল্টা পি বাই পি ইকুয়াল টু, এখানে পাওয়ারে কি আছে 2, তাহলে 2 সামনে চলে আসবে, ডেল্টা এ বাই এ প্লাস পাওয়ারে 3 আছে 3 সামনে এলো, ডেল্টা বি বাই বি প্লাস পাওয়ারে 5/2 আছে 5/2 সামনে এলো ইন্টু ডেল্টা সি বাই সি প্লাস সামনে যাই চিহ্ন থাকুক না কেন এখানে প্লাস বসাতে হবে। 2 আছে 2 থাকলো ডেল্টা ডি বাই ডি। এখানে পি পরিমাপের যেটা শতকরা ত্রুটি সেটা সর্বোচ্চ বলা হচ্ছে। যদি সর্বোচ্চ না বলা হয়, যদি সর্বোচ্চ না বলা হয় তাহলে কিন্তু মাইনাস বসবে। সর্বোচ্চ ত্রুটি বের করার জন্য কোনো সময় প্লাস লাগবে না, সরি মাইনাস লাগবে না। এবার এর সঙ্গে যদি 100 গুণ করে দেওয়া হয়, এই যে উভয় এই দিকে আর এই দিকে উভয় দিকে যদি 100 গুণ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে এখানে, ডেল্টা পি বাই পি ইন্টু 100 ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস 3 ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস 5/2 ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100। এবার ডেল্টা সি বাই ডেল্টা সি, ডেল্টা সি বাই সি, ডেল্টা বি বাই বি, ডেল্টা এ বাই এ, এই সবগুলো হলো আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। এবার এগুলোর সঙ্গে যখন 100 গুণ করা হয়েছে, 100 গুণ করার জন্য সেগুলো হয়ে গেছে শতকরা ত্রুটি এবং এই শতকরা ত্রুটির মানগুলো দেওয়া হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে ডেল্টা পি বাই পি ইন্টু 100 এটা সমান সমান কি লেখা যায়, পি পরিমাপের শতকরা ত্রুটি, পি এর সর্বোচ্চ শতকরা ত্রুটি, শুধু এখানে শতকরা ত্রুটি লিখছি, শতকরা ত্রুটি সমান সমান 2 ইন্টু এই যে এই অংশটা আছে এই অংশটা বরাবর কি লেখা যায়, এ পরিমাপে শতকরা ত্রুটি যেটার মান বলে দেওয়া হয়েছে 1%। তাহলে হলো এখানে 1 প্লাস 3 আছে 3 বসলো ইন্টু বি পরিমাপের যেটা শতকরা ত্রুটি সেটার মান কত বলে দেওয়া হয়েছে 2% প্লাস 5/2, এদিকে বোধহয় দেখা যাবে না, প্লাস 5/2 ইন্টু সি পরিমাপের যেটা শতকরা ত্রুটি বলা হয়েছে সেটার মান হচ্ছে 3 প্লাস 2 ইন্টু ডি পরিমাপের যেটা শতকরা ত্রুটি সেটা হলো 4%, তাহলে 4। এবার যদি যোগ করা হয় 2 1 2 আর 3 2 6, 6 আর 2 হলো 8, 6 আর 2 আর 6 হলো 8 প্লাস 5 3 15 নিচে হলো 2 প্লাস 4 2 8। এবার এগুলোর যদি লসাগু করা হয় তার নিচে হলো 2, এখানে 16 প্লাস 15 প্লাস 16, তাহলে 16 16 32, 32 আর 15 47/2 সমান সমান 23.5।
তাহলে এই 23.5 টাইল হবে পি পরিমাপের ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটির মান। এবার আরেকটা অঙ্ক দিচ্ছি, তার আগে এটা একটু দেখে নেন। ভিডিও পজ করতে করতে এবার মনে করো গতিশক্তি মাপবো। তো গতিশক্তির যেটা সমীকরণ সেটা হলো ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার এই সমীকরণে বলা হচ্ছে যে এম পরিমাপে শতকরা ত্রুটি হলো 1% এবং ভি পরিমাপে শতকরা ত্রুটি হলো 2%। তাহলে ই পরিমাপে শতকরা ত্রুটি হবে সেটা কত, তাহলে এর মান বের করবো। তাহলে এটাই সমান সমান কি লেখা যায়, ডেল্টা ই বাই ই, এই যে এই নিয়মের ভিত্তিতে ইকুয়াল টু এই যে 1/2 আছে এটা ধ্রুবক। এবার ধ্রুবক তো আমরা ধ্রুবক পরিমাপে তো কোনো ত্রুটি হয় না, কারণ এটা তো 1/2, এটা তো কনস্ট্যান্ট, ওই জন্য এটা এখানে লেখা হবে না। এবার এম এর পাওয়ারে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 ইন্টু ডেল্টা এম বাই এম প্লাস ভি এর পাওয়ারে 2 আছে, তাহলে 2 সামনে এলো, ডেল্টা ভি বাই ভি। এবার ডেল্টা ই বাই ই এর সঙ্গে 100 গুণ করে দিলাম, এইদিকে 100 আর এইদিকে 100 গুণ করে দিলে কি হবে দেখো, এটা এদিকে তো 100 গুণ হয়ে গেল, এখানে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে, শতকরা ত্রুটি। তাহলে এই যে অংশটা আছে এই অংশটার পরিবর্তে কি লেখা যায়, ই পরিমাপে শতকরা ত্রুটি, ই এর শতকরা ত্রুটি সমান সমান ডেল্টা এম বাই এম ইন্টু 100। এটা হলো এম পরিমাপের শতকরা ত্রুটি, যেটার মান বলে দেওয়া হয়েছে 1, তাহলে এখানে হলো 1 প্লাস 2 আছে, 2 বসলো। এবার এই যে এটা আছে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, এটা হলো ভি পরিমাপের শতকরা ত্রুটি, যেটার মান বলে দেওয়া হয়েছে 2, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেওয়া হলো। তাহলে 1 প্লাস 2 আর 2 যদি গুণ করা হয় তাহলে হবে 4। তাহলে এখানে মোট যেটা শতকরা ত্রুটি ই পরিমাপের ক্ষেত্রে সেটা হলো 5। এই পর্যন্ত আলোচনা হলো, এবং আজকে ক্লাস 11 এর ফিজিক্সের যেটা প্রথম অধ্যায় সেটা সম্পূর্ণরূপে 5টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট হলো। এবং এই 5টা ভিডিওর মধ্যে যে কয়েকটা ভিডিও ইম্পর্টেন্ট সেটা হলো এটা, এর আগেরটা অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার্স, আর আরেকটা হলো অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, কারণ এই 3টা অংশ থেকেই প্রশ্ন থাকে।